সুপ্রিয় শ্রোতা, কৃষক কিষানী ভাই বোনেরা, আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান সোনালী প্রান্তরে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লোকমান হাকিম। প্রিয় শ্রোতা, কৃষক কিষানী ভাই বোনেরা এবং বাংলাদেশ বেতার কক্সবাজারে যারা সংযুক্ত আছেন এই মুহূর্তে, আপনারা জানেন প্রতি রোববার আপনাদের জন্য আমরা কৃষি, মৎস্য কিংবা প্রাণী সম্পদের বিষয়ে নতুন নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমরা কৃষি বিষয়ে আলোচনা করব। বর্তমান সমসাময়িক বিষয় যে বর্তমানে বোরো ধানের সময় চলতেছে এবং বাংলাদেশের ধান উৎপাদনের সবচেয়ে বড় একটা মৌসুম হচ্ছে এই মৌসুম। এই মৌসুমে বাংলাদেশের সিংহভাগ ধান উৎপাদন হয়। এখান থেকেই আমরা আমাদের সারা বছরের মজুদের প্রায় একাংশ এখান থেকে আমরা পেয়ে থাকি, যার দরুন আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতেছি। এই যে বোরো মৌসুমে আমরা আরও ভালো ফলন পাওয়ার জন্য নতুন কী কী প্রযুক্তি আমরা ব্যবহার করতে পারি এই বিষয়ে আজকে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় আধুনিক ও অধিক ফলনশীল ধানের চারা রোপণ ও সার ব্যবস্থাপনা। বর্তমানে এই যে ধানের রোপণের মৌসুম চলতেছে, এই মৌসুমটাতে আমরা কি কি কার্যকারিতা করতে পারি এবং অধিক ফলন পাওয়ার জন্য কি কি ব্যবস্থাপনা নিতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সার ব্যবস্থাপনা। যদি সার ব্যবস্থাপনায় যদি আমাদের ভালো না হয়, সেক্ষেত্রে আশানুরূপ ফলন কখনো পাওয়া যায় না। কারণ আমরা বছরের সারা বছর ধরে আমরা একই জমিতে 3 বার ধান চাষ করতেছি কিংবা 2 বার চাষ করতেছি, কিন্তু সেটা যদি এভাবে যদি বারে বারে জমিতে যদি চাষ দেওয়া হয়, বারে বারে যদি উৎপাদন করা হয়, কিন্তু তাকে সে হারে যদি খাদ্য না দেওয়া হয়, সুষম মাত্রায় যদি খাদ্য দেওয়া না হয়, সার ব্যবস্থাপনা না হয়, সেক্ষেত্রে কখনো ভালো ফলন পাওয়া যায় না। আমরা তো সেই আগের যুগের জাতগুলো আমরা কিন্তু এখন ব্যবহার করতেছি না। আমার বাবারা দাদারা যেটা চাষ করতো BR11 কিংবা নাইজার শাইল এবং আরও স্থানীয় অনেক জাত ছিল, ওই জাতগুলো কিন্তু এখন আর চাষ করি না। তো এখন নতুন জাত যেহেতু আমরা চাষ করতেছি, সেই অনুযায়ী সেই জাতের সাথে সুসঙ্গতি রেখে সেই জাতের যতটুকু খাদ্য দেওয়া প্রয়োজন, পুষ্টি উপাদান দেওয়া প্রয়োজন, সেই অনুযায়ী আমাদের কিন্তু সার ব্যবস্থাপনা করতে হবে। সেই বিষয়ে এবং এই যে চারা রোপণের সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ গোলাম মোস্তফা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, মহেশখালী, কক্সবাজার। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতেছেন FM 100.8 মেগাহার্টসে বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে, এবং আমাদের বাংলাদেশ বেতার কক্সবাজারের ফেসবুক লাইভে যারা সংযুক্ত আছেন, আপনাদের কোনো যদি পরামর্শ থাকে অথবা কোনো যদি আপনাদের কিছু বলার থাকে, কোনো কিছু জানতে চান, সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সেও লিখতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে এটার পরবর্তীতে আনসার দেওয়ার জন্যে। আমরা এই যে এখন আমাদের ভরা মৌসুম, বোরোর ভরা মৌসুম, এই মৌসুমে অনেকে কিন্তু আগেভাগে এই যে চারা রোপণ করে ফেলে। কারণ এই যে বর্ষা মৌসুমের কিছু পানি জমা থাকে নিচু জমি যেগুলো আছে, ওই পানিগুলো সঠিক ব্যবহার করার জন্য অনেকে আগে থেকে চারা রোপণ করে ফেলে। এটা কিন্তু খুব ভালো দিক। তো এই যে পানি যে একটা ভেজা অবস্থায় আছে, ওই ভেজা অবস্থায় থেকে এটাকে ব্যবহার করার জন্য, সেই পানিটাকে সঠিক ব্যবহার করার জন্য আপনারা আগে থেকে চারা রোপণ করে ফেলেন অনেকেই, এবং অনেকে দেখা যাচ্ছে যে চারা রোপণ হয়ে গেছে আজকে থেকে 8-10 দিন আগে পর্যন্ত। এখন কিন্তু চারার উপর ভরা মৌসুম চলতেছে পুরো কক্সবাজার জেলা জুড়ে। এক্ষেত্রে যে আধুনিক এবং অধিক ফলনশীল ধানের চারা
উৎপাদনের জন্য কোন কোন পদ্ধতি অবলম্বন করা উচিত? ধন্যবাদ। আসলে আমরা যেটা আধুনিক এবং উপসী যেটা বলি উচ্চ ফলনশীল জাত, এখানে আসলে আধুনিক জাত কোনটা আর উপসী জাত কোনটা একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে যে সমস্ত জাতগুলো বের হয়েছে, ওনারা অবমুক্ত করেছেন, এগুলোকে আমরা উপসী জাত বলি। যেমন বৃদান 28, 29 যে এগুলো আছে এগুলা। আর আধুনিক জাত হচ্ছে আপনার যেই জাতের মধ্যে একটু স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে, হুম, যেমন ধরেন আপনার জলাবদ্ধতা সহনশীল, লবণাক্ততা সহনশীল, খরা সহনশীল, হুম, সুগন্ধি জাতের, এই জাতীয় যে স্পেশাল বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলোর যে ধানের মধ্যে আছে এগুলোকে আমরা আধুনিক জাত বলি। হুম। তো আপনার এই যে আধুনিক এবং উচ্চ ফলনশীল, সবগুলো উচ্চ ফলনশীল জাত কিন্তু আধুনিক না, আবার সব আধুনিক জাতি কিন্তু উচ্চ ফলনশীল। উচ্চ ফলনশীল। তো আমরা যেহেতু চাষ করি ফলনের জন্য, এখানে চাষ করার সময় অনেক সময় কৃষকের চাহিদার উপর ভিত্তি করে জাতটা সিলেক্ট করা হয়। অধিক ফলন উৎপাদন করলে আমাদের ফলন উৎপাদনের জন্য আমাদের কয়েকটা বিষয়ের প্রতি লক্ষ্য ঠিক করতে হবে। একটা হচ্ছে ফলন যখন বাড়াতে যাবেন আমাদের ফলন বাড়বে শুধু তিনটা কারণে। একটা হচ্ছে কি আমরা যদি কুশির সংখ্যা বাড়াইতে পারি। হুম, দ্বিতীয়টা হচ্ছে আমাদের যে ধানের পুষ্টতা, মানে চিটা প্রতিরোধ করে বা ধানের ছড়াটা যত লম্বা করা যায়, হুম, হ্যাঁ, একটা এটা। আর হচ্ছে পুষ্টটা, হুম, ধান যত মোটা হবে পুষ্ট হবে তত আমাদের ফলনটা বাড়বে। আমাদের যাবতীয় কার্যক্রমগুলো এই তিনটা বিষয়কে সামনে রেখেই করা হয়। সেজন্য কৃষানী ভাই বোনেরা, আপনারা শুরুতে আমরা যদি অধিক ফলন বা ভালো চারা উৎপাদন করতে যাই, আমাদের কিন্তু ভালো বীজটাই লাগবে। হ্যাঁ। আমরা ভালো প্রথম বীজ, ভালো বীজের সময় অলরেডি পার হয়ে গেছে। হ্যাঁ, ভালো কারণ বীজ, অনেকেই এখন আর বীজ বপন করার আর সেই সময়টা নাই। আপনাদের শর্ত অনুযায়ী প্রথম শর্ত কিন্তু জাত। ভালো জাত না হলে কখনো ভালো ফলন আশা করা যাবে না, যেহেতু সেই জাতের কথা এখন আসতেছে না, যেহেতু জাতের সময় পার হয়ে গেছে, এখন রোপণের সময়। এই সময়টাতে আপনারা কি কি ব্যবস্থাপনা নিলে আরো বেশি ভালো ফলন পেতে হ্যাঁ, পারে? এখানে আমরা একটু বলতেছি, এটা হচ্ছে হ্যাঁ, নিক্ষেপের জন্য ভবিষ্যতে যাতে কৃষকরা হ্যাঁ, করতে পারে। এটা হচ্ছে ভালো ফলনের জন্য আপনার ভালো জাতটা নিতে হবে। এরপর হচ্ছে বীজতলাতে ভালোভাবে চারাটা উৎপাদন করতে হবে। আর চারা যদি উৎপাদন হয়ে যায়, এখানে আমাদের কিন্তু অনেকগুলো ইল গ্যাপ হয়ে যায় শুধুমাত্র চারার বয়সের কারণে। হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে কি, যখন বীজতলা থেকে চারাটা উঠানো হয়, এই উঠানোর সময় অনেক সময় কৃষক বা এটা না বুঝে চারাটাকে টান দিয়ে চারার কুমড় ভেঙে দেয় বা টেনে হিঁচড়ে করে, এবং একটা কাঠিতে বাড়ি দিয়ে মাটিগুলো পরিষ্কার করে। এটা পরিহার করে কৃষকটা চারা ক্ষতিগ্রস্ত না হয় মতো করে পানিতে আস্তে আস্তে করে ধুয়ে মাটিটা হালকা করে নিলে ভালো হবে। তো এই জন্য আমরা যখন চারা রোপণ করতে যাব, মূলত আমাদের যে বিষয়টা চারা রোপণের কি পদ্ধতিটা, আমরা কি কৌশলগুলো অবলম্বন করতে পারবো, এই জন্য আমরা ওই চারা উঠানোর পরে হচ্ছে চারাটা পরিবহন করা হয়। এই চারা পরিবহনের ক্ষেত্রে কৃষক অনেক সময় বস্তায় বা 4-5টা মুঠি একেবারে মুঠিতে ধরে নিয়ে আসা হয়। এই জন্য এখানে আমাদের উপরের স্থলে পাতাটা ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য কৃষক চেষ্টা করবেন হচ্ছে আমরা ঝুড়ি থেকে যাতে পরিবহন করতে পারি। এরপরে হচ্ছে যখন আমরা বীজতলাটা জমি চারা যেখানে জমিটা প্রস্তুত করব, এই জমিটা কিন্তু থকথকে কাদা করে চিপচিপে পানি রেখে আমরা রোপণের পূর্বে চিপচিপে পানি রেখে জমিটা প্রস্তুত করব সমানভাবে। মানে সারা তোলার একটা পদ্ধতি আছে, যে সারা রোপণের 2-3 দিন আগে থেকে পানি দিয়ে যে নরম করে সারা যেখানে আপনারা বপন করেছেন, ওই যে বীজ তলাতে আপনার 2-3 দিন আগে থেকে পানি দিয়ে ভরে রাখতে হবে, যাতে আপনার গোড়া নরম হয়। এবং আপনারা এটা একটু খেয়াল রাখতে হবে যে আপনারা উপরে চারা তোলার সময় শক্ত করে আপনার পায়ে বাড়ি দেন অথবা কোথাও লাঠিতে বাড়ি দেন। এভাবে যদি জোরে জোরে বাড়ি দিতেই থাকেন, সেক্ষেত্রে ওই যে গাছে চারার গোড়ায় যে মাটিগুলো একেবারে সরে গিয়ে শিকড় পর্যন্ত ছিঁড়ে যেতে পারে। এই জন্য একটু খেয়াল রাখবেন। এই যে আলোচক মহোদয় একটু কথা বললেন যে আপনারা এই যে শক্ত করে আপনারা বেঁধে রাখেন, একটা একটা করে আটি বেঁধে রাখেন। এই শক্ত করে বেঁধে রাখাটা যদি আমরা পরিহার করতে পারি, কোনো একটা ঝুড়িতে আপনারা যদি একটার পর একটা চারাগুলো যদি আপনার তোলার পরে ঝুড়িতে একেবারে বাজে বাজে করে রেখে দেন একটা সুন্দর করে, ওইখান থেকে যদি সরাসরি মূল জমিতে গিয়ে রোপণের জন্য নিয়ে যান, সেক্ষেত্রে শক্ত করে আটি করে বেঁধে মধ্যখানে যে ঘাড় বেঁকে যাচ্ছে যে শক্ত করে বাঁধার পরে, এবং উপর দিকে ধরে আপনারা সরাসরি আবার জমিতে নিয়ে যান, এই যে ওইখানে কিন্তু চিকন যে পাতাগুলো নতুন বের হলো এগুলো কিন্তু ছিঁড়ে যায়।
এই জন্য আপনাদেরকে এই দিকগুলো একটু বিবেচনা করতে হবে। এখন কিন্তু সেটার বিবেচনার মূল সময় হচ্ছে আপনাদের এখনই। এদিক থেকে আপনারা একটু যত্ন রাখুন, দেখা যাবে আপনার ফলনটা আরও বেশি ভালো হবে। হ্যাঁ, যেটা বলছিলেন আমরা। জি। ওই যে আমরা যখন জমি প্রস্তুত করার পরে চারাটা রোপণ করব, রোপণ করার জন্য আমরা কৃষকদেরকে বলি লাইন এবং লঘুটা ব্যবহার করার জন্য। লাইন এবং লঘু হচ্ছে আপনার, লাইনে চারা রোপণ হচ্ছে উত্তর দক্ষিণ সারি করে, হ্যাঁ, উত্তর দক্ষিণ সারি করে চারা রোপণ করবে। এবং আমরা আগে বলতাম 20 থেকে 25 সেন্টিমিটার বাই 15 থেকে 20 সেন্টিমিটার, এখন আমরা বলি সব দিকে 20 x 20 সেন্টিমিটার করে চারা রোপণ করবে। এবং আর লঘুটা হচ্ছে কি আপনার 10 লাইন পর, প্রতি 10 লাইন পর পর একটা একটা গ্যাপ দেওয়া, একটা একটা লাইন গ্যাপ দেওয়া। এই লঘুটা করতে বলি। এটার সুবিধাটা হচ্ছে আপনার যখন আমরা ওই লঘুর যেটা ফাঁকা স্থান থাকবে, ওই ফাঁকা স্থান দিয়ে আমরা আগাছা বাছাই করতে যেতে পারবো, আমরা আপনার সার প্রয়োগ করতে যেতে পারবো, আমরা কীটনাশক বা রোগনাশক স্প্রে করতে যেতে পারবো। হ্যাঁ, সর্বোপরি ওই যখন আমরা যদি লঘুটা না করি, আমরা তো মধ্যখানে প্রায় সময় হেঁটে হেঁটে যাই, তাহলে এটা আমার পায়েদের ইয়ার কারণে ধানের চারা শিকড়ের ক্ষতি হয়। তার মানে প্রতি 10 লাইন অন্তর অন্তর একটু গ্যাপ রেখে আমরা সাধারণত যেটা বলছিলেন যে 20 থেকে 25 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 6 ইঞ্চি, 6 থেকে 8 ইঞ্চি দূরত্বে। হ্যাঁ, সেটা হতে পারে যারা অনেকে এই মৌসুমটা হাইব্রিডের মৌসুম, যারা হাইব্রিড ধান চাষ করতেছেন, যে 1 কেজি প্যাকেট যে হাইব্রিড ধান, আপনারা বুঝতেছেন হাইব্রিড আর উচ্চ ফলনশীলের মধ্যে একটু আগে আলোচনা হলো, যে হাইব্রিড ধানের ক্ষেত্রে এক সারা থেকে আরেক সারার দূরত্ব হবে 8 ইঞ্চি। এবং আপনারা উচ্চ ফলনশীল যেগুলো জাত আছে, ব্রিধান 28 থেকে শুরু করে ব্রিধান 103 কিংবা 110 পর্যন্ত আপনারা অনেকে মাঠে আছে বর্তমানে। তো এই যে ব্রিধানের 28, 58, 63, 67, 75, 97, 100, 103 অনেকে চাষ করতেছেন, এবং বিনা ধানও চাষ করতেছেন এই মৌসুমটাতে। যারা এই জাতগুলো চাষ করবেন, আপনারা একটা চারা থেকে একটা চারার দূরত্ব রাখবেন 6 ইঞ্চি, এবং 10 ইঞ্চি পর 10টা লাইনের পরে একটা লাইন এভাবে 10টা লাইনের পরে একটা লাইন একটু গ্যাপ রাখবেন, সেটা 10 ইঞ্চি হতে পারে। একটা থেকে আরেকটা দূরত্ব হবে 10 লাইনের পরে 10 ইঞ্চি দূরত্ব রাখবেন, একটু গ্যাপটা একটু বেশি থাকবে। এই গ্যাপের মধ্যখানে হেঁটে হেঁটে আপনারা সহজে আপনার আগাছা পরিষ্কার রাখতে পারেন, অথবা আপনার সার ছিটাইতে গেলে ওই গ্যাপের মধ্যে হেঁটে হেঁটে সার ছিটাইতে পারেন। অনেক আন্তঃপরিচর্যা যেগুলো আছে, বিভিন্ন সময় পরিচর্যা করতে হবে ধান কাটার আগে পর্যন্ত, সেই লাইনেই সহজে আপনারা হেঁটে পরিচর্যা করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, এখানে আপনার এখানে একটু করি। এটা হচ্ছে যখন আমরা চারা থেকে চারা দূরত্ব 15 বা 6 ইঞ্চি দেব, তখন আমরা লাইনটা একটু দূরত্ব দেবো 8 ইঞ্চিতে দিব। 8 ইঞ্চিতে দিতে হবে। আরেকটা বিষয়, আমরা একটা ছোট বিষয় করবো, সেটা হচ্ছে কি, যখন এই শীতকালের মৌসুমে আমরা যখন জমিটা প্রস্তুত করি, অনেক সময় বাতাসের প্রবাহের কারণে ধানের একটা কোনায়, জমির প্লটের একটা কোনায় গিয়ে কিছু খড়কুটো, রুচিংচ, কিছু ফেনা টাইপের জমা হয়। এটা যদি কৃষক হাত দিয়ে বা একটা গামছা দিয়ে যদি ইয়েগুলো নিয়ে যদি একটা কোণে গর্তের মধ্যে করে দিতে পারে, তাহলে কিন্তু এইখান থেকে আমরা অনেক উপকার পাইতে পারবি। সেটা হচ্ছে কি, ওই খড়কুটার উচ্ছিষ্টাংশের সাথে অনেক সময় ক্ষতিকর পোকামাকড় ওখানে থাকে, কিছু জীবাণু বা আগাছার বীজ থাকে। আমি এটা খেয়াল করে দেখি যে ওইখানে ছোট ছোট অনেকগুলো আপনার বীজ থাকে। আপনারা হয়তো দেখেন যে আপনারা এই যে মই দেওয়ার পরে, ধান শেষবার শ্বাস দেওয়ার পরে যখন জমিতে জোস চলে আসবে, জোস চলে আসার পরে যখন আপনারা এই যে মই দেন, তখন জমিটাতে একেবারে সমান হয়ে থাকে, উপরে পানি থাকে। পানিতে দেখবেন যেদিক থেকে বাতাস প্রবাহিত হয়, এর বিপরীত পাশে এক কোণায় দেখা যাবে যে এই অনেকগুলো কালো বীজ দেখা যাবে, এবং অনেক আগাছা, সেটা জীবন্ত এবং মৃত অনেক আগাছা ওইখানে জমে যায় এক জায়গায়। এই জমে যাওয়া আগাছা কিন্তু হাজার হাজার কোটি লক্ষ আপনার এই আগাছার বীজ থাকে। এই বীজগুলো, যে আলোচক মহোদয় যেটা বলছিলেন, খুব সুন্দর একটা প্রযুক্তি। আপনারা গামছা দিয়ে কিংবা একটা নেট দিয়ে যদি এগুলোকে তোলে মাটির মধ্যে পুঁতে দিতে পারেন, আপনার এই যে ধানের পুরো বাড়ন্ত বয়সে আপনার 50 থেকে 60% পর্যন্ত আগাছাকে আপনি এখান থেকে নির্মূল করতে পারবেন। খুব সহজ একটা পদ্ধতি।
হ্যাঁ, আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম এর পরবর্তীতে কি কি প্রযুক্তি নিলে সহজে আরো ফলন পেতে পারি? সেটা আরেকটা হচ্ছে আমরা যদি চারাটা যদি আমরা স্বাভাবিক বীজতলায় রোপণ করি, কিন্তু যদি আমরা ট্রেতে যদি চারা উৎপাদন করে যদি রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে যদি রোপণ করতে পারি, আসলে আমাদের চারা যদি এমনি স্বাভাবিকভাবে উত্তোলন করে চারাটা যদি লাগাই, তখন চারাটা সবুজ হইতে আমরা বলি ক্ষতি পুষিয়ে নেওয়ার যে সময়টা 5 থেকে 7 দিন লাগে, এই সময়টা যদি কম লাগে, ওই সময়টা যদি চারাটা যদি ওই সময়টা যদি আমরা ট্রেতে করে যদি রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে যদি রোপণ করতে পারি, তাহলে কিন্তু চারাটা ক্ষতিগ্রস্ত হয় না, খুব দ্রুত 2-1 দিনের মধ্যে আমরা চারাটা সবুজ হয়ে উঠবে। তাহলে এই জমিটা 3 থেকে 5 দিন সময়টা বেশি পেল। যদি এই 5টা দিন সময় বেশি পায়, এটা কিন্তু ওই সময়টা যদি বেশি পাই, তখন চারাটা আমরা বাচ্চাটা বেশি দিতে পারবে বা আমাদের কুশি সংখ্যাটা বাড়বে। তাছাড়া ওই যে পুরা একটা চাষের যেটা সময় 15 থেকে 20 দিন আগে ফসল উত্তোলন করা যাবে যদি রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ করা হয়। হ্যাঁ, সেটাই। আরেকটা হচ্ছে কি, আমরা কিন্তু এই মৌসুমে কিন্তু অনেকে চারার বয়সের দিকে লক্ষ্য রাখি না। আমরা এই বুড়ো মৌসুমে কিন্তু আমরা 30 থেকে 40 দিন বলি, সর্বোচ্চ 45 দিন পর্যন্ত, 45 দিনের মধ্যে চারাটা রোপণ করতে হবে। এক্ষেত্রে যদি দেরি হয়, 40 দিন পার হয়ে যায়, 45 দিন যদি পার হয়ে যায়, প্রতিদিনের জন্য কিন্তু একর প্রতি প্রায় 10 কেজি করে ফলন কমে আসবে। হ্যাঁ। তো আমরা এইদিকে একটু লক্ষ্য রাখবো। এখন হচ্ছে কি, আমরা যখন চারাটা রোপণ করব, চারা রোপণের পূর্বেই কিন্তু আমাদের আবার সারের একটা বিষয় থাকে। আমি সার ব্যবস্থাপনাটা আলাদা করে একটু পরবর্তী আলাপ করি। এর মধ্যে হচ্ছে যেটা করণীয় সেটা হচ্ছে কি, চারার রোপণের পরপরই কিন্তু 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত পানি রাখতে হবে জমিতে। এটা হচ্ছে কি, চারাটা যেহেতু দুর্বল থাকে, পানিটা যদি সহজভাবে পায় এবং আগাছাটাও কম হবে, চারার জন্য ভালো হয়। এর পরবর্তীতে হচ্ছে আমরা 15 দিন, 10 থেকে 15 দিন পরে প্রথম সার দিব। এরপরে হচ্ছে দ্বিতীয় কিস্তি যখন সার দিব, এর আগে কিন্তু আগাছাটা বেশি হয়ে যায়। তখন আমরা আগাছা বাছাই করে তারপরে সার দিয়ে তারপরে আগাছাটা বাছাই করব। কৃষকের এখানে অনেক সময় কৃষকরা করে হচ্ছে কি, আগে আগাছা বাছাই করে ফেলে তারপরে সার দেয়। আমি এখানে একটু সংশোধন করব, সেটা হচ্ছে যদি পূর্বেই সার দিয়ে দেওয়া হয়, পরে আগাছা বাছানো করা হয়, আমরা কিন্তু সারটা উপরে থেকে যায়। হ্যাঁ, যখন আমরা আগাছা বাছাই করব, তখন সারটা আমাদের নিড়ানির মাধ্যমে মাটির সাথে মিশে যাবে। এক্ষেত্রে গাছ সহজে গ্রহণ করতে পারবে, আমাদের সারের অপচয়টা কম হবে। তবে যেই দিন আমরা যতটুকু পরিমাণ জমি চাষ করতে আগাছা বাছাই করতে পারবো, ঠিক অতটুকু পরিমাণ জমিতেই সার দিলে এটা আরও বেশি ভালো হয়। আপনারা জানেন, আমাদের যে ইউরিয়া সারটা, এটা কিন্তু প্রায় 70% নষ্ট হয় স্বাভাবিক প্রক্রিয়া। তাছাড়া যখন আমরা চারা অবস্থায় থাকে, হ্যাঁ, তখন তো আরও বেশি অপচয় হয়। এই জন্য আমরা সার কিন্তু গাছ গ্রহণ করে শিকড়ের মাধ্যমে, যেহেতু শিকড়টা নিচের দিকেই থাকে, সেহেতু মাটির সাথে যদি মিশিয়ে দেওয়া হয়, তাহলে এটা ভালো হয়। আরেকটা বিষয় হচ্ছে, লক্ষণীয় হচ্ছে, চারা রোপণের পূর্বেই আমাদের কিন্তু যেই সারগুলো আছে, আমাদের ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, আমাদের কিন্তু উদ্ভিদের 17টা পুষ্টি উপাদান দরকার। এক্ষেত্রে আমরা কিছু বলি মুখ্য পুষ্টি উপাদান 9টি, আর হচ্ছে কিছু গৌণ পুষ্টি উপাদান। মুখ্য পুষ্টি উপাদানের মধ্যে আবার কিছু আমরা গাছ গ্রহণ করতে পারে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো কিন্তু গাছ গ্রহণ করতে বাতাস এবং পানি থেকে। তো আমরা যেগুলো প্রয়োগ করি, যেমন নাইট্রোজেন, ইউরিয়া সারটা দিই, এটা হচ্ছে নাইট্রোজেনটা পাই, এবং টিএসপি যেটা সার দিই, ফসফরাস পাই, এমওপি, পটাশটা। তো আমরা মূলত এই সারগুলো কখন দিব, কী পরিমাণ দিব, কৃষক ভাই বোনেরা, আপনারা যখন সার প্রয়োগের জন্য আমাদের যেটা দরকার, সেটা হচ্ছে মাটি পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো আসলে জানি না যে মাটিটা কীরকম আছে। হ্যাঁ, সারের ডোজটা নির্ধারণ হয় হচ্ছে, আপনি যে বছরে যদি মাটি পরীক্ষা করেন দিতে পারলে, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, মানে 100 তাহলে আমরা জমিতে কী পরিমাণ পুষ্টি উপাদান আছে, আমাদের কী ঘাটতি আছে, আমরা কোন ফসলটা চাষাবাদ করব, এটার উপর ডিপেন্ড করে। যেমন স্থায়ী যদি হয় 1 ধরনের ডোজ, উপসী যদি হয় 1 ধরনের ডোজ, হাইব্রিড হলে আরেকটু ডোজ। আমি তার আগে আপনার যারা কৃষক ভাইয়েরা, যারা শুনতেছেন এই প্রোগ্রাম, যে অধিক ফলনের জন্য বোরো ধানের যে চারা রোপণ ব্যবস্থাপনা এবং সার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতেছিলাম, আমরা সার ব্যবস্থাপনা নিয়ে একটু পর আলোচনা করব। এর আগে যেটা নিয়ে আলোচনা করেছি, সেটার ছোট্ট আমি পরামর্শটা আপনাদেরকে আবার রিপ্লে করে একটু বলতে চাই, যে এই মুহূর্তে আপনারা চারা রোপণ করতেছেন, চারা বীজতলা থেকে তোলার সময় একটু যত্ন করে তুলতে হবে, যাতে ওইখানে আপনারা প্রচুর পানি দিয়ে রাখবেন প্রথমে,
2 থেকে 3 দিন আগে থেকে পানি দিয়ে রাখবেন, যাতে গাছ চারা তুলতে সহজ হয় এবং গোড়া যাতে শিকড় যাতে ছিঁড়ে না যায়। আর আপনারা কোনো বাস্কেটে করে যদি আটি করে না বেঁধে বাস্কেটে করে যদি সরাসরি জমিতে বীজতলা থেকে নিয়ে আপনার রোপণের জায়গায় নিয়ে যান, সবচেয়ে ভালো হবে সেটাই। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাকে আপনার 2 থেকে 3 বার শ্বাস দিয়ে থাকেন। এই শ্বাসের সর্বশেষ শ্বাস দেওয়ার পরে আপনারা যে সার ব্যবস্থাপনা নেন, ওই সারের ওইটা নিয়ে একটু পরে আলোচনা হবে। তো ওই যেখানে যে অনেকগুলো আগাছা বীজ এবং কালো হয়ে অনেকগুলো আপনার আগাছা জমে থাকে পানির সাথে, সেটা বাতাসের বিপরীতে পাশে, সেগুলো কিন্তু আপনারা গামছা দিয়ে কিংবা একটা নেট দিয়ে যেটা আপনারা তুলে নিয়ে মাটিতে পুঁতে ফেলবেন। পরবর্তীতে আপনারা সঠিক দূরত্বে একটা চারা থেকে একটা চারার দূরত্ব সঠিক দূরত্বে, মানে 6 ইঞ্চি, এবং একটা লাইন থেকে একটা লাইন 8 ইঞ্চি, এবং 10 লাইন পরই একটা গ্যাপ রাখবেন, সেটা 10 ইঞ্চি গ্যাপ হবে। এইভাবে যদি আপনারা চারা রোপণ করেন, আপনাদের জন্য সবচেয়ে ভালো একটা ফলন আসবে আশা করি, এবং সেই পদ্ধতি অবলম্বন করলে আপনারা অধিক ফলন পেতে পারেন। এবং আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনারা ফার্সিং এখনই করে ফেলবেন। আপনারা চারা রোপণের সাথে সাথে প্রতি এক কানির জন্য 40% এক কানির জন্য 12 থেকে 15টা আপনারা কুটি ফুটে দিবেন। এই সময়টাতে কুটি ফুটে দিলে যেটা সুবিধা হয়, আমরা দেশোয়া পাখি অথবা ফিঙ্গে পাখি, এই পাখিগুলো সহজে আপনার কোথাও যদি পোকা থাকে, ওই পোকাগুলো সহজে এখন খুঁজে নিতে পারবে। আর সারা যদি লম্বা হয়ে যায়, সেক্ষেত্রে এই পাখিগুলো এই পোকাকে সহজে খুঁজে নিতে কষ্ট হয়ে যাবে তখন, এবং অনেক আপনার পোকার মাত্রাও অনেক বেড়ে যাবে। আপনারা হয়তো জানেন, প্রতি 8 থেকে 10 দিন পর একটা পোকা 300 থেকে 400 ডিম ছাড়ে। ওই ডিমগুলো আপনার 3 থেকে 7 দিন পরে কিন্তু আপনার আক্রমণে চলে যায়, ডিম থেকে আপনার পোকা বের হয়ে। এই জন্য প্রাথমিকভাবে যখন আপনারা ডাল ফুটে দিবেন, আপনারা দেখবেন আপনার অনেক পোকা, এখান থেকে অনেক পোকা আপনারা শেষ করে ফেলতে পারবেন। হ্যাঁ, আমরা এখন সার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব, আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। আচ্ছা, সারটা হচ্ছে আমরা মূলত 3টা ধাপে সার দিই। এটা হচ্ছে যেমন ইউরিয়াটা 3 কিস্তি বা আমরা 4 কিস্তি বলি। অনেক সময় কৃষক রোপণের পূর্বে যে ইউরিয়া সারটা দেয়। আমি এক্ষেত্রে কৃষকদেরকে পরামর্শ দিব, আপনারা সার দিবেন ইউরিয়া সারটা রোপণের সময় বিঘা প্রতি 5 কেজি করে, বা কানি প্রতি 5-7 কেজি, এর চেয়ে বেশি দিবেন না। কারণ হচ্ছে ওই সময় গাছটা দুর্বল থাকে, গাছের শিকড় নামে না, এই জন্য গাছ সহজে গ্রহণ করতে পারে না। ইউরিয়া সারটা যদি থাকে জমিতে অ্যাভেলেবেল থাকে, গাছ যেহেতু দুর্বল, দ্রুত অ্যাভেলেবেল থাকলে গাছ সহজে গ্রহণ করতে পারবে। এই ক্ষেত্রে আমাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার যে স্তরটা একটু আগিয়ে চলে আসবে। এছাড়া আপনার টিএসপি, এমওপি, জিপসাম, এরপর হচ্ছে জিঙ্ক, হ্যাঁ, এই সারটা ইউরিয়া সারটা পরিহার করে আমরা যদি ডিএপি সার দিই, হ্যাঁ, আমরা যদি পরিবর্তে যদি ডিএপি সার দিই, হ্যাঁ, ডিএটা যদি, তাহলে আর ইউরিয়া দেওয়ার প্রয়োজন হয় না। ইউরিয়া প্রথম কিস্তির ইউরিয়াটা দেওয়ার প্রয়োজন হবে না, দ্বিতীয় কিস্তি থেকে আবার কিন্তু ইউরিয়াটাও প্রয়োগ করতে হবে। তো কৃষক কিষানী ভাই বোনেরা, আপনারা যে টিএসপিটা আমরা স্বাভাবিকভাবে উপসী জাতের জন্য কানিপতি এখানকার জন্য আমরা যে EZ আছে 2329, এই ক্ষেত্রে আমরা বলি যে কানিপতি আপনারা 20-22 কেজি পর্যন্ত টিএসপিটা দিবেন, এবং হচ্ছে কি এমওপিটা দিবেন 10 থেকে 15 কেজি। তবে এমওপিটা 2টা কিস্তি করে দিবেন। প্রথম চাষের সময় হচ্ছে 10 কেজি, এবং আমরা বাকি 5 কেজি হচ্ছে যখন কাইস্তুর আসার পূর্বে 1 সপ্তাহ পূর্বে আমরা লাস্ট যখন ডোজটা দিব, ওই ডোজের সাথে আমরা 5 কেজি পটাশটা দিব। এরপরে হচ্ছে আমরা কানিপতি 1 কেজি 1.5 কেজি করে আমরা জিঙ্ক দিব, এটা বছরে একবার দিলেও চলে। এছাড়া আমরা জিপসাম দিব হচ্ছে কানিপতি 8 থেকে 10 কেজি বা 12 কেজি পর্যন্ত দিতে পারেন। তো এখানে কৃষক কিষানী ভাই বোনেরা, আপনারা কিন্তু এই সারের ডোজটা কিন্তু নির্ভর করে হচ্ছে আপনার উপসী হাইব্রিড স্থানীয় যেই ফলনটা বেশি হবে এবং যেই ফসলটা দীর্ঘস্থায়ী হবে, বয়সটা বেশি হবে, এটা কিন্তু সারটা স্বাভাবিক বেশিভাবেই লাগে। সেজন্য এছাড়া আবার হচ্ছে আপনার মাটির বুনট যদি আপনার বেলে মাটি হয়, যেমন ইউরিয়ার লিজিংটা বেশি হয়, এই জন্য আমরা আরও ঘন করে ইউরিয়াটা দিতে হইতে পারে। তাছাড়া উঁচু জমি, নিচু জমি, এগুলো কিন্তু সারের ডোজের ক্ষেত্রে ভেরি করে।
আমরা কিন্তু স্বাভাবিকভাবে যেগুলো আমরা নিচু জমির ক্ষেত্রে একটু সারের ডোজটা কম লাগে, উঁচু জমিতে একটু বেশি লাগে। তো যাই হোক, এখন আমরা হচ্ছে যে বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে ইউরিয়াটা কখন কখন দিব। হ্যাঁ, তাহলে আমরা বলতেছি ইউরিয়াটা আমরা না 4 কিস্তি করে এর দিব। আগে আমি বেসাল ডোজ নিয়ে আরেকটু বলতে চাই জি। যে বেসাল ডোজ যেটা বললেন যে আপনার সারারোফোনের সাথে সাথে সারারোফোনের আগ মুহূর্তে আর কি শেষ শ্বাসের সময়। শেষ শ্বাসের সময় যে আপনার সার দেন নন ইউরিয়া, মানে ইউরিয়া ছাড়া অন্যান্য সারগুলো দিতে পারেন এক্ষেত্রে। তো এই বেসাল ডোজের ইউরিয়া না দেওয়াটাই ভালো, কারণ ইউরিয়াটা খুব গরম একটা সার। এই সারটা যদি আপনারা প্রাথমিকভাবে যদি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সারার জন্য একটু ক্ষতি হয়ে আসে। এই জন্য এই সময়টাতে আপনারা টিএসপি মানে কালো সারটা দিতে পারেন। যদি টিএসপি না দেন সেক্ষেত্রে ডিএপি সারের দেওয়ার জন্য আপনাদেরকে বেশি পরামর্শ দিব। ডিএপি মানে অনেকে আমরা গোল্ড লিফ ফাসও বলে থাকি আমাদের স্থানীয় ভাষায় এখানে। তো এই ডিএপি সারটা প্রতি কানিতে আপনারা 18 থেকে 22 কেজি পর্যন্ত দিতে পারেন। 18 থেকে 22 কেজি প্রতি কানিতে। এমওপি সার যেটা আছে সেটা 10 থেকে 15 কেজি প্রতি কানির জন্যে। এবং সেই সাথে জিপসাম সারের কথা বললেন, অনেকে সেটা জিপসামকে আপনারা সাইফাস বলে থাকেন এই আমাদের স্থানীয় ভাষায়, অনেকে ভ্যাকসিনও বলে। হ্যাঁ ভ্যাকসিনে বলে থাকে এখানে। তো সেটা 8 থেকে 10 কেজি কিংবা 12 কেজি পর্যন্ত দিতে পারেন এই সাইফাস অথবা জিপসাম সার যেটা আছে। এবং প্রতি কানিতে 1 কেজি মিনিমাম, সেটা 1.5 কেজি পর্যন্ত মাত্রা আছে জিঙ্ক সার, বছরে একবার দিলে হবে। এই জিঙ্ক সারটা যদি দেন আপনার যে ফুসটাতা বাড়বে, মানে সোয়া কম হবে এবং ধানের ফুসটাতা হবে, দেখতে সুন্দর মসৃণ আবরণ হবে। এবং সাথে যদি আপনারা প্রতি কানিতে 1 কেজি অথবা 1 কেজি হারে বোরন সার দেন সেক্ষেত্রে আরও একটু ফুসটাতা বাড়বে। এই সারগুলো ব্যবস্থা রাখবেন। সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনাকে জৈব সার দিতেই হবে। আমরা এতগুলো রাসায়নিক সারের কথা বলছি কিন্তু জৈব সারের কথা একবারও আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে মাটির প্রাণ হচ্ছে জৈব সার। প্রতি কানিতে আপনাদেরকে 2 থেকে 3,000 কেজি গোবর সার দিতে হয়। তো এই ক্ষেত্রে আপনারা যতটুকু পারেন দিবেন আপনাদের মাত্রা অনুযায়ী, তবে দিতেই হবে জৈব সার। কারণ আমরা দিন দিন রাসায়নিক সার ব্যবহার করতে করতে আপনার জৈবিক উর্বরতা শক্তি আরও হারাই ফেলতেছি। এই জন্য জৈব সারের প্রতি আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমরা এর পরবর্তী যে সারের কথা ইউরিয়া সার, ইউরিয়া সারটাকে আপনারা কিভাবে দিতে হবে একটু জেনে নিন। আমরা বেসাল ডোজে যদি ডিএপি সারটা দিই, তাহলে যদি না দিই তাহলে আমরা এই রোপণের সময় আমি একটু 5 কেজি করে সাজেশন করব। এরপরে রোপণের 10 থেকে 15 দিন যখন চারাটা সবুজ হয়ে আসবে তখন হচ্ছে আমরা প্রথম ডোজটা ইউরিয়াটা দিব। দ্বিতীয় ডোজটা সেটা হচ্ছে কি কানি প্রতি 10 থেকে 12 কেজি। এরপরে যখন 20 থেকে 25 দিন বয়সে চারা হবে তখন আমরা এটা আবার বলি 10 থেকে 15 কেজি সার দিবেন ইউরিয়াটা। এরপরে যখন আপনার 40 থেকে 45 দিনের মধ্যে আমরা থার্ড ডোজটা দিতে বলি। ওই থার্ড ডোজের সাথে এমওপিটা এটার সাথে কিন্তু এমওপিটা ইনক্লুড করে দেওয়া হয়। হ্যাঁ, এটা যদি দেওয়া হয় তাহলে ইয়াটা ভালো হয় আর কি। তো এখানে আমরা কৃষানীরা আমাদের এখানে একটু একটা দেখা যায়, সেটা হচ্ছে অনেকে কৃষকের জমিতে কিন্তু লবণ দেয়। হ্যাঁ, আপনারা কিন্তু এইটা কিন্তু বলে এই কাজটা করবেন না, কারণ এটা হচ্ছে জমির জন্য একটা বিষাক্ত। এই জন্য লবণটা পরিহার করে আপনারা অন্যান্য সারগুলো সুষম মাত্রায় এবং কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আমরা এতক্ষণ ধরে আধুনিক এবং অধিক ফলনশীল ধানের চারা রোপণ এবং সার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করলাম। আমাদের এখান থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন সেটা মাঠ পর্যায়ে ব্যবহার করলে আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাবো। খুদা হাফেজ। শ্রোতাবন্ধু, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক অনুষ্ঠান সোনালী প্রান্তর বাংলাদেশ